করোনার টিকার জন্য এ পর্যন্ত 10 লাখ নিবন্ধন, এখন থেকে কেন্দ্রে রেজিস্ট্রেশন হবে না, হাসপাতালে বাড়ছে বুথের সংখ্যা। আনসার ভিডিপিকে দেশের সম্পদ রক্ষায় কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, টিকা কর্মসূচিতে ভূমিকা রাখার নির্দেশ। শপথ নিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও কাউন্সিলররা, নাগরিক সেবা নিশ্চিতে ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয়। মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহের 3 আসামির আমৃত্যু এবং 5 আসামির 20 বছর কারাদণ্ড, একজন খালাস। স্বাগত সমগ্র বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। এখন থেকে টিকা কেন্দ্রে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তবে অনলাইনে নিবন্ধন আগের মতোই চলবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, কেন্দ্রে গিয়ে নিবন্ধনের কারণে টিকা গ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত 10 লাখ মানুষ টিকা নিতে নিবন্ধন করেছেন বলেও জানান তিনি। এর মধ্যে প্রায় 4 লাখ মানুষ টিকা নিয়েছেন। তবে করোনা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত মাস্ক পরার জন্য আবারও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে প্রতিদিনই বাড়ছে করোনার টিকা গ্রহীতার সংখ্যা। রাজধানী সহ দেশের টিকা কেন্দ্রে সকাল থেকেই ভিড় করেন আগ্রহীরা। রাজধানীর বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা সহ সব টিকা কেন্দ্রে নানা বয়স ও পেশার মানুষ যান টিকা নিতে। আমরা রাত 1টা-1.5টার সময় আমরা টের পেলাম যে আমাদের আর ডাকা নিচ্ছে না। তাৎক্ষণিকভাবে আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, আমি কথা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরে, এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং অত্যন্ত বিষয়টাকে ইম্পর্টেন্স দিয়ে তারা এই বিষয়টা কীভাবে ডিল করা যায় তারা চিন্তা করছে। পদ্ধতি কী হতে পারে? কোটা বাড়িয়ে দেওয়া। এখন এই কোটা বাড়ানো যদি আমাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো আবার আগের মতো করতে পারবো। আমরা গতকাল পর্যন্ত যেটা জানতাম সেটা হলো কোনো কিছু লাগবে না, এখানে আসলে ঢোকা যাবে। এখন আসার পরে শুনতেছি যে SMS যেতে হবে মোবাইলে, তারপরে ঢুকতে দেবে, এতটুকু শুনলাম। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলায়ও 5ম দিনের মতো চলছে করোনার টিকাদান। ভয় কাটিয়ে আগ্রহের সঙ্গে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ তৈরি করে চলছে নিবন্ধনও। 5ম দিনেও রাজশাহীর টিকা কেন্দ্রে ভিড় করেন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ নানা পেশার মানুষ। শহরাঞ্চলে ভ্যাকসিন নিতে আগ্রহীর সংখ্যা বাড়লেও উপজেলাগুলোতে এই প্রবণতা কম। টাঙ্গাইলে 5ম দিনের টিকা নিয়ে খুশি সাধারণ মানুষ। চাহিদার কথা মাথায় রেখে হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা, ফেরানো হচ্ছে না কাউকেই। নাটোরেও স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধক টিকা নিচ্ছেন গ্রহীতারা। এ পর্যন্ত কোথাও কারো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম ও যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, শেষ পর্যন্ত টিকা নিতে মানুষের আগ্রহ আপনি কেমন দেখছেন এবং যারাই পর্যন্ত টিকা নিয়েছেন তারা কেমন আছেন? টিকা নেওয়ার আগ্রহ মানুষের মধ্যে আসলে দিন দিনেই বেড়ে চলছে। আমরা যদি গত কয়েকদিনের পরিসংখ্যানটা একটু দেখি তাহলে সেটি বোঝা যাবে। আপনি চট্টগ্রামে এই পর্যন্ত প্রায় 20,000-এরও বেশি মানুষ টিকা নিয়েছেন, যার মধ্যে প্রথম 3 দিনে যে পরিমাণ মানুষ টিকা নিয়েছেন তার সমান টিকা নিয়েছেন গতকালকে, অর্থাৎ 20,000-এর মধ্যে অন্তত 10,000-এরও বেশি মানুষ গতকাল চট্টগ্রামে টিকা নিয়েছেন। তো এই পরিসংখ্যান থেকে মূলত বোঝা যায় যে মানুষের মধ্যে আগ্রহটা কিভাবে বাড়ছে। আর চট্টগ্রামে আমরা দেখেছি একই সঙ্গে যে নিবন্ধনের যে হার সেটিও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এরই মধ্যে প্রায় 70,000-এরও বেশি মানুষ নিবন্ধন করেছেন বলে আমাদেরকে এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এবং তারা বলছেন কেবল যে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সবাই যে নিবন্ধন করছেন এমনটি নয়, যারা সেই প্রযুক্তিগত জ্ঞান তাদের নেই
তাদেরও কিন্তু তারা যখন সেই টিকা কেন্দ্রগুলোতে যাচ্ছেন তখন তাদের স্বেচ্ছাসেবীরা সেই সুযোগটি করে দিচ্ছেন এবং তাৎক্ষণিকভাবে অনেকে নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন। আর এই টিকা নেওয়ার মানুষের আগ্রহের কারণে কিছুটা ভোগান্তি কিন্তু আমরা টিকা কেন্দ্রগুলোতে দেখতে পাচ্ছি বিশেষ করে গত 2 দিন ধরে। আগে যেখানে মানুষ খুব সহজে টিকা দিতে পারত, আমরা দেখেছি গত কয়েকদিনে সেখানে ঘন্টা কিংবা ঘন্টার চেয়ে বেশি সময় সেখানে তাদের টিকা দিতে অপেক্ষা করতে হচ্ছে। তো এই যে বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি যে টিকা কেন্দ্রগুলোতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যেই সব টিকা কেন্দ্রে এরই মধ্যে বুথের সংখ্যা বাড়ানো হয়নি সেখানেও কিন্তু বুথের সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কাজ করে চলছেন। আর তবে একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে সারা বিশ্বেই কিন্তু করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছে, কিন্তু এরই মধ্যেও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এমনটি বলা যাবে না। আমরা চট্টগ্রামেও এখনো যেই শনাক্তের হার যদি যে পরীক্ষার হারের সঙ্গে তুলনা করি সেক্ষেত্রে বলা যায় এখনো 5% উপরে মানুষ প্রতিদিন যে করোনা সংক্রমিত মানুষ কিন্তু আমরা শনাক্ত হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আসলে এখনো পর্যন্ত উদ্বেগ রয়ে গেছে। আর সাধারণ মানুষের মধ্যে টিকা নিয়ে যদি আগ্রহ বাড়ে সেক্ষেত্রে এর প্রভাবটা কমতে পারে, এমনটি এখানকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন। এবং তারা বলছেন সাধারণ মানুষ যাতে আগ্রহী হয় সেজন্য বিশেষ করে উপজেলা পর্যায়গুলোতে সাধারণ মানুষকে আগ্রহী করার জন্য টিকা কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবীদের নিয়োগ করা হয়েছে এবং একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সরকারি অফিসে যাতে সুরক্ষা এই টিকার জন্য নিবন্ধন করার সুযোগ থাকে, সেই লক্ষ্যেই মূলত এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা যেতে চাই যশোরে, সেখান থেকে জানাবেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, যারা টিকা কেন্দ্রে আসছেন বলা হচ্ছে যে এখন টিকা কেন্দ্রে এসেই নিবন্ধন করতে পারবেন যাদের প্রযুক্তি জ্ঞান একটু কম। আপনি তার ব্যবস্থা কতখানি দেখছেন? যে বয়স্ক মানুষেরা নিজেরা অনেকেই নিজেই অনলাইনে যে নিজের সুরক্ষা ফর্মটি পূরণ করতে না পারছেন, তারা কিভাবে কাজ করছেন? দেখুন, আমি এই মুহূর্তে যশোর সদর হাসপাতালে যে বুথটি আছে সেখানে অবস্থান করছি। আমি গত কয়েকদিন ধরে আমি দেখেছি যখন টিকার কার্যক্রম দেওয়া শুরু হয় তখন থেকে কিন্তু আমি দেখেছি যে যারা আসলে প্রযুক্তি জ্ঞান নাই তাদেরকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সেক্ষেত্রে যশোরের যে স্বাস্থ্য বিভাগের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবীদের কিছু নির্দিষ্ট কিছু নীতিমালা দিয়ে দিচ্ছেন এবং সেই নীতিমালার জন্য তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে কি কি ধরনের জিনিস লাগবে, অর্থাৎ আইডি কার্ড সহ আর যে সমস্ত তাকে নাগরিক সনদপত্র যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু তাদেরকে নিয়ে আসতে বলা হচ্ছে এবং নিয়ে আসার পরেই কিন্তু এই বুথগুলোতে কিন্তু তাদেরকে এই রেজিস্ট্রেশনের করে দেওয়া হচ্ছে। আমরা শুরুতে দেখেছিলাম যে যশোরে মোট 11টি রেজিস্ট্রেশনের বুথ ছিল, কিন্তু পরবর্তীতে যখন টিকা নেওয়ার আগ্রহ মানুষের ভেতরে বৃদ্ধি পায় তখনই কিন্তু আরো 3টি রেজিস্ট্রেশনের বুথ বাড়িয়ে দেওয়া হয়। আমি কিছু সময় আগে জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে যশোরে মোট 96,000 ডোজ নিয়ে আসা হয়েছে, 48,000 আবেদন করেছেন এবং এই মাত্রা কিন্তু দিন দিন বাড়ছে। তিনি বলেছেন যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আরো রেজিস্ট্রেশনের বুথ বাড়ানো হবে এবং এই বুথ থেকে 39টি বুথে টিকা দেওয়া হচ্ছে। সেই বুথ প্রয়োজন হলে সেই বুথের সংখ্যাও কিন্তু আরো বাড়ানো হবে। আমরা প্রথমে দেখেছিলাম যে যশোরে গত 7 তারিখে যখন টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয় সেদিন কিন্তু 7 তারিখ, 8 এবং 9 তারিখ এই 3 দিন কিন্তু খুবই সীমিত সংখ্যক মানুষ টিকা দিয়েছেন, অর্থাৎ 8,000-এর ভিতরে সে সময় মাত্র 1100 মানুষ টিকা দিয়েছিলেন। কিন্তু এরপরেই গত দুদিনে কিন্তু এই যে টিকা দেওয়ার হারটি কিন্তু অনেক বেড়ে যায়, অর্থাৎ এই গত দুদিনে কিন্তু আমরা দেখছি প্রায় 7,000 মানুষ কিন্তু টিকা নিয়েছেন। মোটামুটি জেলা প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণাও চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, আমরা সেটিও দেখেছি এবং এছাড়া যে সমস্ত সরকারি অফিসগুলো আছে সেখানেও কিন্তু সরকারিভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে। তবে একটি বিষয় আমরা দেখেছি যে আসলে দিনমজুর যারা তারা কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার বাহিরেই কিন্তু থেকে যাচ্ছে। তারা যেমন নিজেরা সচেতন না, তেমনই কিন্তু সরকারের কোনো উইং কিন্তু তাদেরকে যে এই টিকার আওতায় নিয়ে আসবেন সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। যেমন একজন রিক্সা চালকের সংস্পর্শে বা একজন ইজিবাইক চালকের সংস্পর্শে কিন্তু অনেক মানুষই যেয়ে থাকেন এবং তিনি যদি আক্রান্ত হয়ে থাকেন এবং সেখান থেকে কিন্তু এই করোনা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যায়। সুতরাং এক্ষেত্রে সচেতন নাগরিকরা বলছেন যে সমস্ত খেটে খাওয়া মানুষ বা দিনমজুর তাদেরকে এই টিকার আওতায় যদি নিয়ে আসা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই করোনা যে পরিস্থিতি আছে সেটি মোকাবেলা করা সম্ভব হবে। অনেক জিয়া এবং ইফতেখার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই তথ্যগুলি জানানোর জন্য।
আন্দোলনের নামে বিএনপি জামাতের পেট্রোল বোমা সন্ত্রাসের তাণ্ডব প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতেও দেশের সম্পদ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বাহিনীর কল্যাণে সরকার কাজ করে যাবে বলে জানান। করোনা টিকাদান কর্মসূচি সফল করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং জনগণের সেবা করতে শুরু করলেও বাংলাদেশ পিছিয়ে গেল। নিষ্ঠা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ ২০২১ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননিরাপত্তা বিভাগ, সামরিক ও বেসামরিক বাহিনীর মহাপরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের কথা। আপনার সদয় উপস্থিতির জন্য আমি আবারও পরে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাহিনীর ১৪০ সদস্যকে সেবা পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বাহিনীর জওয়ানরা প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দেয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বহুমুখী উন্নয়ন প্রকল্পে এই বাহিনী সবসময় সম্পৃক্ত থেকেছে। আন্দোলনের নামে পেট্রোল বোমা সন্ত্রাসের তাণ্ডব প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা। ভবিষ্যতেও দেশের সম্পদ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল। রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। সেই সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেছে। সেই জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নতুন পোশাক প্রবর্তন করার পাশাপাশি আরও উন্নয়নমুখী কর্মসূচির চলমান কাজ অব্যাহত রেখে সরকার আরও উন্নয়ন করে যাবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাল্যবিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন। এবং প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার সফল বাস্তবায়নের যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমহিমায় অবদান রেখে যাবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। নিজে সরাসরি উপস্থিত থেকেই শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখতাম কিন্তু করোনা নাগরিক সেবা নিশ্চিত করতে সেবা দেওয়ার দায়িত্বে থাকা সব প্রতিষ্ঠানের ওপর সিটি কর্পোরেশনের কর্তৃত্ব থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় মেয়র নাগরিক সেবা নিশ্চিতে ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টার কথা জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রকে শপথ পাঠ করান। আর কাউন্সিলরদেরকে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। গেল ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি শাহাদাত হোসেনকে ৩ লাখ ভোটে পরাজিত করেন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এবার সময় হলো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। সমগ্র বাংলাদেশে স্বাগত আরও একবার। বারবার আবেদন করার পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ইভিএম মেশিনের প্রিন্টেড ফলাফল রিটার্নিং কর্মকর্তা সরবরাহ করছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করার পর কথা জানান তিনি। ডাক্তার শাহাদাত হোসেন অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ৪,৮৮৫টি বুথে ভোট গ্রহণ করা হয়। এসব ইভিএম এর ফলাফলের প্রিন্টেড কপির জন্য আবেদন করেন ১০ দিন আগে। ৭ কার্য দিবসের মধ্যে প্রিন্টেড কপি দেওয়ার কথা থাকলেও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে তা সরবরাহ করা হচ্ছে না। এসব কপি হাতে পেলে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী অনেক কম ভোট পাবেন বলে অভিযোগ তার।
নির্বাচনে মাত্র 6% ভোট পড়েছে বলেও দাবি করেন তিনি। ঘণ্টাপতির পার্সেন্টেজটা জানাতে বলেছিলাম, যেহেতু আগের ইভিএম ইলেকশনগুলোতে তারা ঘণ্টাপতি পার্সেন্টেজ জানিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি 7 দিন সময় দিয়েছি, 7 দিনের মধ্যে 10 দিনের পর আমি এসেছি, কিন্তু আজকে ওনারা বলেছেন এই পার্সেন্টেজ তারা দিতে পারবে না। পৌরসভা নির্বাচনের 4র্থ ধাপেও উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে দিনরাত গণসংযোগ করছেন প্রার্থীরা। যদিও একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তাদের, অবশ্য উৎসবের আমেজে রয়েছে ভোটারদের মাঝে। পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর, গানে গানে আর চমকপ্রদ স্লোগানে চলছে মাইকিং। সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উৎসবের আমেজে ভোটাররাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে চান তারা। যে ব্যক্তি দেশের কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠানে বা উন্নয়নমূলক কাজে জনগণের কর্মে যে ব্যক্তি থাকবে তাকেই আমি ভোট দেব। আমরা যাতে নাগরিকরা সবাই স্বাচ্ছন্দ্যে যাতে ভোট দিতে পারি, সেই প্রত্যাশাটা আমি নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান করি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব দলের প্রার্থী। নরসিংদী পৌরসভায়ও এই উন্নয়ন চলমান। আমি আশাবাদী এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার লক্ষ্যে ভোটাররা এই নরসিংদী পৌরসভায় মেয়র পদে নৌকা প্রার্থীকেই বিজয়ী করবে। মাদক, সন্ত্রাস, সাদাবাজ এইগুলার কিছু প্রভাব আছে। আমি এইগুলার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছেন মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। 2-1 দিন আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে রাত্রেবেলা ককটেল ফুটছে মাঝে মধ্যে। আমরা এসব পরিবেশ আশা করি না এবং আমাদের ছেলেপিলে এসবের মধ্যে জড়িত থাকার প্রশ্নই উঠে না। পৌরসভার ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, তবে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমাদের 2টি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে পরপর 2 দিন প্রতিপক্ষ বোমা হামলা করেছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা আমাদের স্ট্র্যাটেজি ফিক্স আপ করেছি। এখানে র্যাব মোতায়েন থাকবে, 3 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে, প্রতিটি ওয়ার্ডে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন এবং বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। আমরা সার্বিকভাবেই একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলছি। আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 4র্থ ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পৌর নির্বাচনের আরও খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নরসিংদীতে ভোটারদের মধ্যে উত্তেজনা কেমন দেখছেন? আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি তেমন সন্তোষজনক নয়। এখানে আপনারা কেমন ধারণা পাচ্ছেন? নির্বাচনের দিন ভোটাররা কি ভোট কেন্দ্রে যেতে চান? জানেন যে আগামীকাল মধ্যরাত থেকে 4র্থ ধাপের যে নরসিংদী পৌরসভা নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে, সেটি প্রচারণা আগামীকাল মধ্যরাত থেকে এই প্রচারণা বন্ধ হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম নীতি অনুযায়ী। তো এখনো পর্যন্ত আসলে নরসিংদী পৌরসভায় যে ধরনের প্রচারণা চলছে, প্রত্যেক প্রার্থী 4 জন মেয়র প্রার্থী এখানে আছেন, আওয়ামী লীগ, বিএনপি সহ এবং আওয়ামী লীগ এর বিদ্রোহী সহ আরেকজন ইসলামী আন্দোলনের। এই 4 জন প্রার্থী কিন্তু মাঠে রয়েছেন এবং তারা প্রচারণা চালাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। পাশাপাশি কাউন্সিল যে সব প্রার্থীরা রয়েছেন তারাও মাঠে রয়েছেন। তো নরসিংদী এই পৌর শহরটি আসলে একটু ছোট শহর, সেই হিসাবে এখানকার প্রার্থীদের যে প্রচারণা, সেই প্রচারণা এবং স্লোগান এবং গানে গানে যেসব প্রচারণা চালানো হচ্ছে, সর্বোপরি বলা যায় যে একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে এবং চারপাশে শুধু এখন নির্বাচন সংশ্লিষ্ট আলোচনা। আর আপনি জানেন যে এরই মধ্যে এসব নির্বাচন নিয়ে আপনি জানেন যে 14 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নিয়ে আসলে এখানকার বিএনপির যে দলীয় প্রার্থী এবং আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম, এই 2 জনের যে অভিযোগ যে নির্বাচন এখনো পর্যন্ত পরিবেশ তারা অনুকূলে রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে রয়েছে যেটি তারা বলছেন, কিন্তু ভোটের দিন তারা আশঙ্কা করছেন যে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মী সমর্থকরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। সে লক্ষ্যে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা চাচ্ছেন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন যেন মাঠে কড়াকড়ি আরোপ করে এবং
এমনকি বিএনপি দলীয় যে প্রার্থী হারুন রশিদ তিনি আমি একটু আগে আমি তার সাথে কথা বলেছি, তিনি যে মধ্যে বলেছেন যে বরাবরই নির্বাচনে যেসব সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে যাতে দ্রুত আইনের আওতায় আনা হয়, তাহলে হয়তো অবাধ এবং শান্তিপূর্ণ এবং একটি নির্বাচন উপহার দেওয়া যাবে। এখনো পর্যন্ত তারা শান্তিপূর্ণ একটি নির্বাচনের জন্য সকল প্রার্থী আসলে আশাবাদী এবং প্রশাসনও মাঠে রয়েছে। 14 তারিখ সকালে আসলে ভোটের উপস্থিতির উপর নির্ভর করবে কি পরিমাণ ভোটার উপস্থিতি হয় এবং কি ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তা আসলে ভোটার প্রার্থী এবং সকলেরই কিন্তু প্রত্যাশা যে এখানে একটি শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হবে, সেই লক্ষ্যেই কিন্তু এখনকার প্রার্থীরা পাড়া মহল্লায় গিয়ে এখন কিন্তু তারা পাড়া মহল্লায় মানুষের প্রতিটি ধারে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ভোট যাচ্ছেন। দলীয় প্রার্থীরা আওয়ামী লীগ দলীয় যেসব প্রার্থী তারা আওয়ামী লীগ দলীয় প্রার্থী উন্নয়নের আশ্বাস দিচ্ছেন এবং অন্যান্য যেসব প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি দলীয় তারা সমাজকে সন্ত্রাস মুক্ত করা, মাদক নির্মূল করা এই ধরনের আশ্বাস দিচ্ছেন। তারা বলছেন যে মানুষ পরিবর্তন চায়, সেই লক্ষ্যে হয়তো আগামী 14 ফেব্রুয়ারি যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় সেই লক্ষ্যে তারা বিজয়ী হবেন। প্রত্যেক প্রার্থী বিজয়ীর আশাবাদ ব্যক্ত করেছেন। আসাদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির গনুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার তাকে নোটিশ দেন রিটার্নিং অফিসার। সম্প্রতি হাসান কাদির গনুর সমর্থনে এক শ্রমিক সমাবেশে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন ভোট দেয়া নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নোটিশে বলা হয় ওই সভায় প্রার্থী নিজে উপস্থিত ছিলেন। সভা সমাবেশে এ ধরনের বক্তব্য পৌরসভা নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন বলে জানায় নির্বাচন কমিশন। এই ভিডিও ক্লিপের বিষয়ে আজকের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে কমিশন। তার উপস্থিতিতে এই জাতীয় বক্তব্য কেন দেওয়া হলো এবং বক্তব্যটা হলো এবং এই ধরনের আয়োজন, ইলেকশনের আয়োজন, বক্তব্যের আয়োজন কেন করলো, এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। শরীয়তপুরের ডামুড্ডা পৌরসভা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে বলা হয় শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক নির্বাচনের শুরু থেকেই ডামুড্ডা পৌর শহরের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী কামাল উদ্দিন আহমেদের পক্ষে প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে সভা সমাবেশও করছেন তিনি। প্রতিপক্ষের প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি উস্কানিমূলক বক্তব্য ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ। এরই মধ্যে নাহিম রাজ্জাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী নাজমুল হক সবুজ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাজা। 14 ফেব্রুয়ারি ডামুড্ডা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। শেরপুরের শ্রীবর্দিতে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা কেন্দ্র ও কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে ভোরে পৌর এলাকার জালকাটা রোডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লাল মোহাম্মদের অস্থায়ী নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই সময়ে শ্রীবর্দির শেখদি এলাকায়ও নৌকার নির্বাচনী প্রচারণা কেন্দ্রে হামলা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শনে গেলে অতর্কিত হামলার শিকার হন প্রার্থীর ভাতিজা জেলা ছাত্রলীগের সহসভাপতি জোনায়েদ আনসারি ও ছাত্রলীগ কর্মী মুক্তাদির কাউসার। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দেখছেন সমগ্র বাংলাদেশ। সময় হলো আরো একটি বিরতির, ফিরে এসে আরো যা থাকছে। ঝিনাইদহের কালীগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত 12 জনের 5 জনই MM কলেজের শিক্ষার্থী। নিহতদের বাড়িতে আহাজারি। মানবতা বিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের কালাম, ফয়জুল্লাহ ও রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া খলিলুর, আক্কেল আলী, সিরাজ আলিমউদ্দিন খান ও আবদুল্লাহকে 20 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি আব্দুল লতিফকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে বিচারকরা 222 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, অগ্নিসংযোগ, নির্যাতনের 4টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল। মামলার 9 আসামির মধ্যে 4 জন পলাতক। সকালে পলাতক এক আসামি হঠাৎ ট্রাইব্যুনালে হাজির হয়, চাঞ্চল্য সৃষ্টি হয়। হাজির হওয়া ব্যক্তি
আসল আসামি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 2017 সালে ময়মনসিংহের ওই 9 আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে এই রায় অপ্রত্যাশিত বলছেন ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা। আসামিদের সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ডের দাবি তাদের, তবে অনেকদিন পরে রায় হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। তারা কিন্তু এমন কোনো অপকর্ম নাই যে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে 1971 সনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এরা এই অপকর্ম না করছে। নারী ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং ধর্মান্তরিত এবং বিভিন্ন অপরাধের সাথে এরা মানে সক্রিয়ভাবে জড়িত। তা আমরা আশা করেছিলাম এদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। স্বাধীনতার বিরোধিতা করছে তাদের গফরগাঁও এবং ভালুকা উপজেলার যে অভিযুক্ত অনেকেই ছিল, তার মধ্যে 9 জনের বিচার হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে। এই বিচারে মোটামুটি আমরা সন্তুষ্ট। ঝিনাইদহের কালীগঞ্জের বাস দুর্ঘটনায় নিহত 12 জনের 5জনই শিক্ষার্থী। তারা যশোর MM কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। কলেজে পরীক্ষা শেষে দুর্ঘটনা কবলিত বাসে করে তারা বাড়ি ফিরছিলেন। নিহত শিক্ষার্থীরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের সনাতন দাস, কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের হারুনার রশিদ সোহাগ, কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মুস্তাফিজুর রহমান কল্লোল, ঝিনাইদহ সদর উপজেলার নাতকুণ্ডু গ্রামের ইউনুস আলী এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার রেশমা। এদিকে নিহতদের বাড়িতে এখন শোক আর আহাজারি। পুলিশ জানিয়েছে গতরাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস দুর্ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বুধবার দুপুর 3টার দিকে ঝিনাইদহের 12 বাজারে বাস দুর্ঘটনায় 12 জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন। দেখছেন সমগ্র বাংলাদেশ। সময় হলো আরও একটি বিরতির, ফিরে এসে থাকছে। মধুপুরের বনাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে পশু পাখি। প্রাকৃতিক বন ধ্বংস ও খাদ্য সংকটই কারণ বলছেন বিশ্লেষকেরা। সমগ্র বাংলাদেশে স্বাগত আরও একবার। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে আশঙ্কাজনকভাবে কমছে নানা প্রজাতির পশু পাখি। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক বন ধ্বংসের কারণে খাদ্য সংকটে দিনে দিনে বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণীগুলো। আর বন বিভাগ বলছে বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় তৈরি হয়েছে সংকট। মধুপুরের পাহাড়ি বনাঞ্চলে একসময় অবাধ বিচরণ ছিল বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, হনুমান সহ নানা প্রজাতির পশু পাখি ও সরীসৃপের। কিন্তু এখন প্রায় বিলুপ্ত এ বনাঞ্চলের বেশিরভাগ প্রাণী। হাতে গোনা যেসব প্রাণী দেখা যায়, খাবার সংকটে সেগুলোও বিলুপ্তির পথে। এজন্য বন বিভাগের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দায়ী করছেন দর্শনার্থী ও এলাকাবাসী। কয়েকটা হরিণ আছে, বানর আছে, কিছু বন কুরকা আছে, দেখা যায় না, অনেকে মাইটা ঠেরে হেলায়, মানে বন দই গেছে গা। বানরগুলা খাবার সেরকম পাইতেছে না, বা যারা এই দায়িত্বে আছে উপর মহলে তারা তদারকিটাও তারা ওইভাবে করতেছে না। হরিণ প্রজনন কেন্দ্রের ভিতরেও তেমন গাছ টাছ খাবার নাই, যেগুলা পানির ব্যবস্থা নাই, সব গাছগুলো প্রায় শুকাই গেছে। বনাঞ্চল রক্ষায় প্রতিবছর বিভিন্ন প্রজাতির বিদেশি গাছ রোপণ করায় বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বন্য প্রাণীদের জন্য বসবাস অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ পরিবেশবিদদের। ইউক্যালিপটাস এবং আকাশমণি এই দুটো গাছই আমাদের পরিবেশের সাথে আসলে সেরকম ভাবে যায় না। কারণ হচ্ছে ইউক্যালিপটাস গাছ এটা বৃদ্ধি খুব ভালো হলেও এটা মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় পশু পাখি বিলুপ্ত হচ্ছে। এজন্য ব্যবস্থা নেয়ার কথা বলছেন তারা। বনভূমি 45,000 একর আছে, সেই 45,000 একর বনভূমি যদি আমরা রিকভার করতে পারতাম তাহলে এই চেইনটা দেখা যেত, যে ওই প্রিডেটর স্পিসিসগুলো থাকতো এবং এই যে সমস্ত প্রে স্পিসিস যেগুলো ওরা খায় সেই স্পিসিসগুলো যখন ব্যালেন্স থাকতো তাহলে দেখা যেত সবগুলো এটা চেইনে বেঁধে আছে। প্রাকৃতিক বন ও বনের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছি সমগ্র বাংলাদেশ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার টিকার জন্য এ পর্যন্ত 10 লাখ নিবন্ধন। এখন থেকে কেন্দ্রে রেজিস্ট্রেশন হবে না, হাসপাতালে বাড়ছে বুথের সংখ্যা।
আনসার ভিডিপিকে দেশের সম্পদ রক্ষায় কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, টিকা কর্মসূচিতে ভূমিকা রাখার নির্দেশ। শপথ নিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও কাউন্সিলররা, নাগরিক সেবা নিশ্চিতে ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয়। মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহের ৩ আসামির আমৃত্যু এবং ৫ আসামির ২০ বছর কারাদণ্ড, একজন খালাস। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।